লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। 2 দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, আটক 3। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 33। স্বজনদের আহাজারি, দ্রুত লাশ দেশে আনার দাবি। এবং সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরও অবনতি হলে সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে নুসরাতের চিকিৎসার সব কাগজপত্র সিঙ্গাপুর পাঠানো হয়েছে। এদিকে ঘটনার 2 দিন পর মুখোশধারী 4 জন ও তাদের সহযোগীকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না স্বজনরা। সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাফির ভাই জানান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই। চিকিৎসক জানান, রাফির শরীরের 80% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়া, শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রাফিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের টেলিফোনে কথা হয়, উনি আমার সাথে কথা বলেন। উনি আমাকে যেটা নির্দেশ দিলেন যে তুমি দেখো কাগজপত্র সব সিঙ্গাপুরে পাঠাও, যদি এই ধরনের কেস এই অবস্থায় ওরা নিতে রাজি হয় আমরা হয়তো চেষ্টা করব। এদিকে এই ঘটনায় সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় 4 মুখোশধারী সহ আরও একজনকে আসামি করে মামলা করেন নুসরাতের ভাই। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন মুখোশধারী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সংকটাপন্ন অবস্থায় নুসরাত রাফিকে বিদেশে পাঠানো কঠিন, তবুও পরিবার যদি চায় এবং চিকিৎসকরা বললে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নুসরাতের শারীরিক অবস্থা দেখার পর সাংবাদিকদের তিনি একথা বলেন। এই কন্ডিশনটা ক্রিটিক্যাল, মানে পাঠানোটা একটু ঝুঁকিপূর্ণ। তারপরেও তার পরিবার যদি বলে পাঠাইতে, তারা তো, এবং যদি ওই হাসপাতাল বলে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল যদি বলে হ্যাঁ আপনারা পাঠাবার ব্যবস্থা নেন, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। অবশেষে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর এফা টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোহেল রানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বলছি এক ফায়ারম্যানের কথা, যিনি শুধু একজন যোদ্ধাই নন, বীরও বটে।
আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন বনানীর এফআর টাওয়ারে তখনও আটকে পড়াদের চিৎকার আর আর্তনাদ, সেনা বিমান নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টা। তবু ভবনটির অবকাঠামোগত জটিলতা আর আগুনের তীব্রতার কাছে যেন অসহায় উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের উদ্ধারে আনা হয় অত্যাধুনিক যন্ত্র, ল্যাডার। কয়েক ঘন্টার চেষ্টায় একে একে উদ্ধার হন বেশ কয়েকটি অসহায় প্রাণ। তবে উদ্ধারের এক পর্যায়ে ল্যাডারে সবাইকে তুলে দিয়ে নিজেই দাঁড়ানোর জায়গা পাননি আগুন যোদ্ধা সোহেল রানা। নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নিচে নামার চেষ্টা করতেই এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে, তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়, আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে নাটটা ছিদ্র হয়ে গেছে। এরপর হাসপাতালের বিছানায় 10 দিনের প্রাণপণ যুদ্ধ। জীবন মরণের সন্ধিক্ষণে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরে। আগুন যুদ্ধে অনেকগুলো অসহায় প্রাণ বাঁচিয়ে জিতে গেলেও ফায়ারম্যান সোহেল রানা হার মানলেন নিজের জীবনের কাছেই। আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম যে সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার, যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং। হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। বাবা ঘর বাঁধতো নে, বাবা তুমি ঘর বাঁধতো নে, বাবা বাবা একটু উন্নত হলো। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান সোহেল 2015 সালে যোগ দেন ফায়ার সার্ভিসে। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকাননি কোনোদিন। 4 ভাই বোনের মধ্যে সবার বড় সোহেলের উপার্জনে চলতো পুরো সংসার, মৃত্যু ছোটদের লেখাপড়ার খরচ। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিপেন্ড করতো, একমাত্র সম্বল আমার ভাই ছিল। আমার লেগে আগলা ওয়াল টুল কিনে আছে, একটা আগ লাগতে একদিনে করো আছে, আমার করে আগ লাগছে। মৃত্যু কেড়ে নিলেও সোহেল রানারা মৃত্যুঞ্জয়। সোহেলের আত্মত্যাগ অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকুক কল্যাণকামী মানুষের হৃদয়ে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার। দিনভর বন্ধ ছিল শাটল ট্রেন। বরিশালে ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশির গ্রামের বাড়িতে এখন স্বজনদের আহাজারি আর কান্না। জানিয়েছেন প্রিয়জনের লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি। হতাহতরা সবাই স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত হাই কমিশনার। আর্থিক সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে ধার দেনা করে বড় ছেলে আলামিনকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। রোববার রাতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারায় আলামিন। তার অকাল মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আলামিনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়েছে তার পরিবার। আমার 3 ছেলে, এই প্রথম ছেলে আমি অনেক কষ্টের বিনিময়ে টাকা পয়সা ঋণ করিয়া তারে বিদেশ পাঠাইছি। একটু হয়তো ভবিষ্যতে আল্লাহ যদি দান করে তারে ঋণ টিন করিয়া এবং জায়গা জমিন বিক্রি করিয়া বিদেশ পাঠাইছে। সরকারের কাছ থেকে আবেদন, যেভাবে তাদেরকে সহযোগিতা করতে পারে সহযোগিতার একটা আবেদন করছি, আর দ্রুত যেন লাশটা আনার ব্যবস্থা করে। রোববার রাত 11টার দিকে নিলাই এলাকা থেকে 44 জন শ্রমিককে বহনকারী একটি বাস কারখানায় যাওয়ার পথে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনার পর ঘটনাস্থলে মারা যায় অন্তত 8 জন। আহতদের উদ্ধার করে পুত্রাজায়া ও সেরডাং হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও কয়েকজন। চালক সহ বাসটিতে মোট 44 জন যাত্রী ছিল। তারা সবাই মাস কার্গো কোম্পানির শ্রমিক। তাদেরকে নিলাই এলাকা থেকে রাতের শিফটের কাজের জন্য কারখানায় আনা হচ্ছিল। রাজীব মুন্সি, সোহেল, মহিন, আলামিন ও গোলাম মোস্তফা নামের 5 বাংলাদেশির লাশ দ্রুত দেশে ফিরে আনা হবে বলে জানালেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমাদের বাংলাদেশি ভাই উনি নিহত হয়েছেন, আর 4 জন আহত ছিল, তারা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া ও নেপালের শ্রমিক রয়েছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
প্রতিবেশী মিয়ানমারের চক্রান্ত নস্যাতের পাশাপাশি নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে সেন্ট মার্টিনে টহল দিতে শুরু করেছে বিজিবি। মোতায়েনের দ্বিতীয় দিনেই কার্যক্রম শুরু করে বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত এ বাহিনী। সেই সঙ্গে 22 বছর পর স্থায়ী বর্ডার আউটপোস্ট বিওপি স্থাপনের কাজ শুরু করেছে। এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে দেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। 17 বর্গ কিলোমিটারের এ দ্বীপে বসবাস করে প্রায় 8,500 মানুষ। আর এখানকার মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা আর পর্যটন। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নিয়োজিত ছিল এখানে। পরে তার টেকনাফে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে উপস্থাপন করে নিজেদের বলে দাবি করার অপচেষ্টা করে। এরকম বাস্তবতায় এ দ্বীপের সীমান্ত নিরাপত্তা রক্ষায় 22 বছর পর রোববার থেকে ফের পুরোদমে কাজ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বহির্দেশের কোনো আক্রমণ যাতে এখানে না আসে বা এই দ্বীপকে নিয়ে অন্য কেউ যত কোনো চিন্তা ভাবনা করতে না পারে এটা বন্ধ করা, এবং আমাদের নিয়মিত বা রুটিন যেই আমাদের দায়িত্বগুলো আছে সেটা পালন করার জন্যই বর্ডার বাংলাদেশ ওখানে মোতায়েন হয়েছে। সেন্ট মার্টিনকে মিয়ানমারের দাবি করাকে অযৌক্তিক এবং ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েনের সরকারের সিদ্ধান্তকে সঠিক বলে মত বিশেষজ্ঞদের। মিয়ানমার কিভাবে মাঝে মধ্যে শুনি এই সেন্ট মার্টিনকে তাদের অংশ বলে, আমার কাছে এটা হাস্যকর ব্যাপার বলে মনে হয়। সরকার ওখানে বিজিবি মোতায়েন করেছেন, ভারী অস্ত্র মোতায়েন করেছেন, এটি আমাদের নিরাপত্তার জন্য খুব জরুরি ছিল এবং এটিকে পাশ কাটানোর সুযোগ ছিল না। আর জেলা প্রশাসক জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারে রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোহিঙ্গারা এই মানব পাচারের শিকার হচ্ছে কিংবা যে স্মাগলিং এর পরিমাণটা দেখা যায় হয়তো ওই এরিয়া থেকে বেড়ে যাচ্ছে, আর সীমান্ত নিরাপত্তার জন্যই মূলত বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন কোস্টগার্ডের পাশাপাশি বিজিবি সদস্যরাও সীমান্তের নিরাপত্তায় দ্বীপটিতে দায়িত্ব পালন করবে। সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরো থাকছে। বৈশাখী আয়োজনে ব্যস্ত নগর গ্রাম। মানিকগঞ্জের সাটুরিয়ায় তৈরি হচ্ছে বর্ষবরণের নানা অনুষঙ্গ। দেশীয় নকশা ও হাতের কাজে আগ্রহ নারীদের। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগের আন্দোলনকারী অংশ। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। এদিকে গতকালের সংঘর্ষের জেরে আজ দিনভর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয় শাটল ট্রেন। অবরোধ কর্মসূচির কারণে উদ্ভূত সংকট সমাধানে সোমবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ছাত্রলীগের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আন্দোলনকারীদের দাবি পূরণে আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছাত্রলীগ। বিভিন্ন সময় হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, ওই মামলার বিষয়গুলো স্যার দেখবেন। আমরা আমাদের দাবিগুলো আমরা আমাদের আন্দোলনগুলো প্রত্যাহার করে নিচ্ছি এবং স্যারের কাছে আমরা আমাদের অনুরোধ থাকবে অদূর ভবিষ্যতে যাতে পুলিশ বাহিনী দ্বারা ছাত্রলীগের উপর যাতে নির্যাতন না হয়, এই বিষয়টা স্যার আমাদের অবগত করেছেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ করেন তারা। অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। এদিকে রোববার সংঘর্ষের জেরে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলো পুলিশের কড়া পাহারায় রাখা হয় চট্টগ্রাম স্টেশনে। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। এক সপ্তাহ আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। কর্মসূচির প্রথম দিনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফায় সংঘর্ষ হয়। সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নগরীর খুলশী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। তার সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ধন্যবাদ রিচার্ড। আপনারা জানেন যে ছাত্রলীগের একাংশের ধর্মঘটের কারণে গত দুদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল উত্তপ্ত পরিস্থিতি। তো সন্ধ্যার পর একটি সমঝোতা হয়েছে, বিশেষ করে বলেছে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু ছাত্রলীগের আন্দোলনকারী অংশ তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছে। তো এই ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের যে আন্দোলন, ধর্মঘট, এই যে একটা অধৈর্যযোগ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, সে বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমার সাথে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। স্যার, আপনাকে স্বাগতম। আপনার কাছে জানতে চাইবো, এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো দুদিন ধরে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল, তা আজকে সন্ধ্যার পর কিছুটা সমঝোতা হয়েছে, তার ধর্মঘট প্রত্যাহার হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতিটা কি আছে আপনার কাছে? ধন্যবাদ। আপনারা সকলে অবগত আছেন যে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের একটি প্রধান পরিবহন বাহন হচ্ছে আমাদের শাটল ট্রেন, এবং এই শাটল ট্রেন করে আমাদের প্রায় 90% শিক্ষার্থী যাতায়াত করে, এবং আমাদের একটি মাত্র প্রধান গেট আছে। তো সমস্যা এদিকে একদিকে সুবিধা, অন্যদিকে অসুবিধাও বটে। তবে আমাদের অতি সাম্প্রতিক যে সমস্যাগুলো হয়েছে সেগুলো শিক্ষার্থীদের কিছু অংশ তারা নিজেদের মধ্যে কিছু বিরোধ ছিল, কিছু সংঘর্ষ হয়েছিল, এবং আমরা বিগত 2 সপ্তাহ ধরে আমাদের সম্মানিত প্রক্টরের নেতৃত্বে এগুলো তাদের সাথে আপোষ করার চেষ্টা করা হয়েছে। তাদের নিজেদের মধ্যে তাদেরকে নিয়েই আলোচনা করে একটা আপোষের চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো হলো পরেও আমরা বাধ্য হয়েছিলাম 5টি হলে রেড দিয়ে তাদেরকে শান্ত করার জন্য। তবে যেদিন 5টি হলে রেড দেওয়া হয়েছিল সেদিন কোনো শিক্ষার্থীকে আমরা আটক করিনি বা তাদের উপর কোনো ধরনের সেরকম কিছু ঘটনা ঘটেনি। কিন্তু তারপরের দিন যখন আবার ওই ছাত্র দুটো গ্রুপের মধ্যে আবার সংঘাত হলো, তখন তাদের কাছে কিছু হয়তো দেশীয় লাঠি বা এরকম কিছু সাথে ছিল, যে কারণে পুলিশ বাধ্য হয়ে তাদেরকে এই সংঘাত থেকে দূরে রাখার জন্য পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবং পুলিশ একটা মামলা দিয়েছে। সেগুলো দেশীয় অস্ত্র, মানে এই রড বা লাঠি বা এরকম হকি স্টিক এই ধরনের কিছু হয়তো দিয়েছে, এবং সেই মামলাটা দেওয়ার পরে তাদেরকে বাইরে থেকে কারা জানি ইন্ধন দিয়েছে, বিভ্রান্ত করেছে, বিপদগামী করেছে, এই প্রচার করে যে তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্রের অস্ত্র মামলা দেওয়া হয়েছে, যেটিতে তাদের জীবনে কখনো আর বেল পাবে না, তাদের ছাত্রত্ব শেষ হয়ে যাবে, শিক্ষা জীবন শেষ হবে। এই ধরনের একটি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন শিক্ষক জড়িত, সেখানে বিভিন্ন ব্যাস্টেড কোয়ার্টার জড়িত, তারা তাদেরকে এভাবে ফোনে মৌখিকভাবে বিভিন্নভাবে বিপর্যস্ত করেছে, বিভ্রান্ত করার চেষ্টা করেছে। ফলে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করেছে। সেই উত্তেজনার ফলে কালকে এক ধরনের অস্বস্তি বা আমাদের অস্থিতিশীল একটা পরিবেশ ছিল। তা আমরা আজকে তারা আমার সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু আমাদের প্রায় শিক্ষার্থীরা প্রত্যেকে মেধাবী, প্রাজ্ঞ, এবং যারা ছাত্রলীগ করে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক দাবি করে, তারা অত্যন্ত চমৎকার শিক্ষার্থী, এবার আমার সন্তান তুল্য শিক্ষার্থী, এবং তারা আসতে চেয়েছে। আমি বলেছি গতকালও বলেছে আমার দরজা সবসময় খোলা। আজকে তারা সবাই এসছে, অত্যন্ত একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করে তাদের কিছু সমস্যার কথা তারা বলেছে, এবং তারা অনেক কিছু ব্যাপারে আমার সাথে আবার দুঃখ প্রকাশ করেছে। আমি বলেছি যে তোমাদের সমস্যাটা আমি যতটুকু সম্ভব আমাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দিয়ে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধানের পন্থা খুঁজে বের করব, এবং তাদের মধ্যে যে মিসকমিউনিকেশন ছিল, অর্থাৎ যারা তাদেরকে বিভ্রান্ত করেছিল, আজকে আমার সাথে আলোচনা করে তারা বুঝতে পেরেছে ওটা পুরোটা মিথ্যাচার ছিল, প্রতারণা ছিল। আমরা দেখেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন কোনো উত্তপ্ত পরিস্থিতি হয় তখন একটা ঘটনা ঘটে, চট্টগ্রাম যে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে চালকদেরকে অপহরণ করা হয়। এটা নিয়ে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। আপনি গত 1-1.5 বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল বগিভিত্তিক কোনো রাজনীতি হবে না, বিশেষ করে বগিভিত্তিক রাজনীতির কারণে এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে বলে রেলওয়ে কর্মকর্তারা দাবি করছেন, পুলিশ কর্মকর্তারা দাবি করছেন। তো এই ক্ষেত্রে আপনি এই যে বগিভিত্তিক রাজনীতি নিয়ে কিছু বলবেন কিনা, যে জন্য বগিভিত্তিক রাজনীতির কারণে বিশ্ববিদ্যালয়ে বারবার অসন্তোষ সৃষ্টি হয় বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, এই বগি নিয়ে রাজনীতি আপনি কি বলবেন? দেখুন, আমি ছাত্র বিভিন্ন সংগঠনগুলোর সাথে আলাপ করে বগিভিত্তিক রাজনীতি আমি নিষিদ্ধ করে দিয়েছি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই বগির এখন কোনো নাম ট্রেনে নেই, এটা মুছে ফেলা হয়েছে। এবং এটার জন্য আমি অবশ্যই
আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক জনাব ওবায়দুল কাদের স্যারকে। তো উনি আমার সাথে আলাপ করেছেন, এগুলো উনি নিষিদ্ধ করতে বলেছেন, আমি এইভাবে কাজ করেছি। এখন কিন্তু বগি নাম মুছে দিয়েছে, ছাত্ররা সবাই সহযোগিতা করেছে, তারাও আমার সাথে এসে একসাথে যোগ দিয়েছে। কিন্তু এখনো হয়তো বগির নামগুলো নেই, কিন্তু বিভিন্ন হলে তাদের যে অবস্থানগুলো আছে সেগুলো কিন্তু এখনো বগিভিত্তিক এক ধরনের তাদের মধ্যে কি বলা হয় বিভাজন রয়েছে। তো আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে স্বাভাবিক, যেহেতু শাটলটা একমাত্র আমাদের বাহন, সেখানে লোকোমাস্টারকে হয় তারা কোনোভাবে প্ররোচনা করে বা কোনো জোরপূর্বক নিয়ে যায় বা কোনো না কোনোভাবে যখন মানে অপহরণ করা হয়, স্বাভাবিক তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক জন্মগ্রহণ করে এবং তারা ট্রেন চালাতে অপারগতা প্রকাশ করে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শুরু হওয়ার পর থেকে এই ঘটনাগুলো চলমান আছে। ঠিক কালকেও এই ঘটনাটা ঘটেছে। তো আজকে আমি সকালে রেলের কর্তৃপক্ষ যিনি জেনারেল ম্যানেজার সাহেব আছে তার সাথে কথা বলেছি। আমি বলেছি যে কালকে আমরা একটা ত্রিপক্ষীয় মিটিং করব এবং তারাও সন্তুষ্ট যে আমরা ত্রিপক্ষীয় হচ্ছে রেলের লোকোমাস্টারদের সংগঠন আছে, রেল কর্তৃপক্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পক্ষ থেকে আমাদের সম্মানিত রেজিস্ট্রার এবং সম্মানিত প্রক্টর মহোদয় যাবেন, তারা গিয়ে আলোচনা করে এটি একটি সমাধানের পথ খুঁজে বের করবেন। স্যার, দীর্ঘ 29 বছর পর চট্টগ্রাম চাকসু নির্বাচনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে আপনার পক্ষ থেকে, আমরা জানি, এবং নীতিমালা প্রণয়ন কমিটি গঠন হয়েছে। এটি লাগাতার যে সংঘাতগুলি হচ্ছে, এই চাকসু নির্বাচনের ক্ষেত্রে এই সংঘাতগুলো কোনো প্রভাব ফেলবে কিনা? কারণ 29 বছর অচলায়তন আপনারা ভাঙার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, তো এই প্রস্তুতির ক্ষেত্রে এটা কোনো বাধা সৃষ্টি করবে কিনা এই ছাত্রলীগের এই যে ধর্মঘট হয়েছে বা এই উত্তেজনাকর পরিস্থিতিটা? আসলে আমি বলেছিলাম এই কারণে যে এই ছাত্র লীগের যে প্রাক্তন বা বিলুপ্ত কমিটির যে সাধারণ সভা, সে প্রথম 1 মাসে আলটিমেটাম দিয়ে আমাদের চাকসু নির্বাচন দাবি করেছে এবং তার দেখা দেখি আরও অনেক অন্য ছাত্র সংগঠনগুলো এসেছিল এবং বিশেষ করে চাকসু নির্বাচনের পরে এটি একটি জোরালো তাদের থেকে দাবি ছিল বিভিন্ন সংগঠন থেকে। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই আমি বিভিন্ন মিটিং করেছি, প্রপোজ কমিটি মিটিং করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আমরা চাকসু নির্বাচন অনুষ্ঠান করব। তার জন্য আমাদের যে নীতিমালা অনেক পুরনো নীতিমালা, এই সংঘাত তার কোনো প্রভাব ফেলবে কিনা আমি বলি একটু। তা আমি বলেছি যে এই সংঘাত প্রভাব ফেলবে কি ফেলবে না, তার আগে আমি যেটা বিনয়ের সাথে বলতে চাচ্ছি, যেটা একটা রাজনৈতিক দলগুলোরই সংগঠনগুলো রাজনীতির ভিত্তিতে, এটা একটা রাজনৈতিক পরিমণ্ডলে কিন্তু এই নির্বাচনগুলো হয়। তা আমি প্রথমে বলে এসেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শত নির্দেশনা না পেলে এবং আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য প্রশাসনিক যে আমাদের ব্যবস্থাগুলো আছে সেগুলোর অনুমোদন প্লাস এই শিক্ষার্থীদের সৌহার্দ্য, বন্ধুত্ব, সহাবস্থান পুরোপুরি নিশ্চিত করে তারা যতক্ষণ না আমাকে একটা শিক্ষার পরিবেশকে অক্ষুণ্ণ রেখে আমাকে এই পরিবেশ সৃষ্টি করতে না পারছে, তখন আমি চাকসু নির্বাচন করার যে প্রতিশ্রুতি সেটা এখনো দিতে পারছি না। ধন্যবাদ স্যার আপনাকে। রিচার্ড শুনছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী আমাদেরকে বলছিলেন যে গত দুদিন যে সংঘাত সৃষ্টি হয়েছিল, ছাত্রলীগের একাংশ আন্দোলন করেছিল, তারা প্রধান গেটে তালা মেরে দিয়েছিল, এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের চালক এবং তার সহকারীকেও তুলে নিয়ে গেছিল, এবং যে কারণে কিন্তু গত দুদিন ধরে শাটল ট্রেন চলাচল বন্ধ। এমনকি রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শাটল ট্রেন হয়তো চালাতে পারবে না। তবে স্যার একটা আশার বাণী শুনিয়েছেন, আগামীকাল ত্রিপক্ষীয় একটি বৈঠক হবে, যে বৈঠকের মাধ্যমে হয়তো সিদ্ধান্ত আসবে আবারও শাটল ট্রেন চালু হবে। এবং তিনি একটা কথা বলেছেন, ছাত্রলীগ যদি এই সংঘাত অব্যাহত থাকে তাহলে হয়তো চাকসুর যে 29 বছর পর চাকসু নির্বাচন আয়োজনের যে একটি প্রস্তুতি নেওয়া হয়েছে সেটিও বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি কিন্তু মনে করছেন। তবে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীরা আশ্বাস দিয়েছে প্রশাসনের প্রেক্ষিতে তারা আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবেন। স্যারও কিন্তু এমনটি আশা করছেন। তো রিচার্ড, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তেজনাকর পরিস্থিতি। দুদিনের পর আজকে যে একটা সমঝোতা হয়েছে এবং স্যারের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার হয়েছে, তার সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। প্রায় সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন তারা। সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে ভিসির পদত্যাগ দাবিতে 27 মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটে স্থায়ীভাবে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দুপুরে বড়পুকুরিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ শেষে পার্বতীপুর খুলনা রেলওয়ে লাইনে অগ্নিসংযোগ করে তারা। তাদের অভিযোগ, সরকার ঘোষিত 20 জন শ্রমিককে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গড়িমসি করছে। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শ্রমিকরা। স্থায়ী নিয়োগের দাবিতে 2017 সাল থেকে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। এখন পর্যন্ত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3 নম্বর ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এই নিয়োগ আজকে দিতে হবে, পাশাপাশি আমাদের যে সেটআপটা আটক হয়ে আছে সেই সেটআপের বাস্তবায়ন আজকে করতে হবে। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। শেকড় কাটা পড়ায় দুর্বল গাছ উপড়ে পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সড়কের পাশের বাসিন্দা ও রাস্তা ব্যবহারকারীরা। তবে সড়ক বিভাগের দাবি, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে শেকড় রেখে কাজ করা সম্ভব নয়। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থল বন্দরকে যশোরের সাথে সংযুক্ত করেছে কিলোমিটারের পর কিলোমিটার শতবর্ষী বৃক্ষশোভিত ঐতিহাসিক এই রোড। 2017 সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়, কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় 4 ফুট উঁচু গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়েছে। ইতোমধ্যে 50% খোঁড়াখুড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলি কেটে গাছগুলি যাতে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজগুলি সড়ক বিভাগ ঠিকাদারকে দিয়ে করে আসছে। এদিকে শেকড় কাটায় দুর্বল হয়ে বেশ কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ। আরও গাছ উপড়ে পড়তে পারে এবং তাতে জানমালের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত সড়কের পাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা। খনন করার সময় শিকড়গুলো কেটে যায়, যার কারণে গাছগুলো এখন বর্তমানে 99% ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন এই গাছ পড়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায় কিনা। চলাচলে বিশাল সমস্যা, কখন কোন মুহূর্তে গাছ পড়ে যায়, শিকড় কেটে দিতেছে। ইতিমধ্যে 4টি গাছ পড়ে গেছে, তো সামনে এপ্রিল মে মাসে ঝড়ে অন্তত 50টা গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হবে এবং ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিবেশবাদীদের অভিযোগ অস্বীকার করে সড়ক বিভাগ বলছে, গাছের শেকড় কাটায় ঝুঁকি বাড়লেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং এর কাজের স্বার্থে আমি ওখানে শিকড় রেখে কাজ করলে আমার সড়কটা তখন অপরিকল্পিতভাবে হয়ে যাবে এবং সড়কের স্থায়িত্ব তখন নষ্ট হবে। সুতরাং বর্তমানে যে অর্থটা ব্যয় করা হচ্ছে তাতে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং সরকারেরই তখন আর্থিক ক্ষতি হবে। 2017 সালে যশোর রোডের দুপাশে 620টি শতবর্ষী সহ 2312টি রেইন ট্রি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গাছ রেখে এডিবি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 329 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার এ সড়কটির পুনর্নির্মাণের কাজ চলছে। সময় সংবাদ, যশোর। বিন্নি খই, চিনির তৈরি হাতি, ঘোড়া, মটক, বাতাসা সহ নানা ধরনের সাজ। বৈশাখী মেলার অন্যতম অনুষঙ্গ তৈরিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যস্ততা বেড়েছে কারিগরদের। বসে নেই শিশুদের টমটম গাড়ি, বেহালা, ঠেলা গাড়ি আর ঢোল তৈরির কারিগররাও। শত বছরের গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। গ্রামগঞ্জে বসবে বৈশাখী মেলা। সেই উৎসব রাঙাতে প্রস্তুত হচ্ছে কারিগর পলাশের বেহালা, প্রদীপের ঢোল ও আসাদের টমটম গাড়ি। বৈশাখ উপলক্ষে ব্যস্ততা বেড়েছে মানিকগঞ্জের খেলনা তৈরি কারিগরদের। দিনরাত পরিশ্রম করে শিশুদের তৈরি নানা খেলনা বানাচ্ছেন তারা। এখন খুব ব্যস্ত,
মালের খুব চাহিদা। সকাল থেকে অনেক রাত পর্যন্ত এই কাজ করতে হয়। বসে নেই ভাট্রা গ্রামের সাজ কারিগররাও। বংশ পরম্পরায় শত বছরের ঐতিহ্য ধরে রেখে মিষ্টান্ন দিয়ে বাতাসা, হাতি, ঘোড়া, পাখি, মাছ সহ নানা ধরনের সাজ তৈরি করছেন তারা। আমরা মূলত চিনি দিয়ে তৈরি আপনার কদমা, তারপর সাজের তৈরি আপনার হাতি, ঘোড়া, মাছ এগুলা বানিয়ে থাকি। সাজের চাহিদা থাকায় বিক্রি ভালো হচ্ছে জানিয়ে বেশি লাভের আশা ব্যবসায়ীদের। মাল এখান থেকে নিয়ে ঢাকা পাঠাচ্ছি, রাজশাহী পাঠাচ্ছি, মালের খুব চাহিদা এখন। মানিকগঞ্জের সাজের কদর রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে কারিগরদের সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার দাবি স্থানীয় এই জনপ্রতিনিধির। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা দেওয়ার জন্য সরকার সহজ শর্তে ঋণ দিয়ে এই শিল্পটাকে ধরে রাখবে। সমাজসেবা অফিসের তথ্য মতে মিষ্টির তৈরি সাজ ও শিশুদের নানা খেলনা তৈরিতে জেলায় শতাধিক পরিবারের প্রায় 500 কারিগর রয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি। চলছে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া। 2 দিন পর অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, আটক 3। সিঙ্গাপুরে নিয়েও বাঁচানো গেল না ফায়ারম্যান সোহেল রানাকে। বনানীর আগুনে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 33। স্বজনদের আহাজারি, দ্রুত লাশ দেশে আনার দাবি। এবং সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েনের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে স্থায়ী চেকপোস্ট বসানোর কাজ। সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।